নমস্কার, শুরু করছি আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ডাক্তারবাবু, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। ডাক্তার অর্থাৎ এই যে দুটো বিভাগ রয়েছে, ডাক মানে হচ্ছে চিঠি আর তার হচ্ছে সংকেত। এই ডাক আর তার এই দুটি বিভাগের সঙ্গে কিন্তু এই ডাক্তার শব্দটির যথেষ্ট মিল রয়েছে। আমাদের শরীর যখন কোনো ডাক দেয়, অর্থাৎ শরীরের ভারসাম্য যখন নষ্ট হয়ে যায় কোনো কারণে, তখন কি হয় না, শরীর আমাদের একটা সংকেত পাঠায়। সেটা কিসের সংকেত? সেটা হচ্ছে অসুখের একটা সংকেত পাঠায়। তখন আমাদের প্রয়োজন হয় ডাক্তারবাবুর, এবং সেটা কিসের সংকেত, কোন অসুখের সংকেত, সেই সংকেতটা আমরা বুঝতে পারি না। যখন আমরা সেই রোগের সংকেতটা নিয়ে ডাক্তারবাবুর কাছে যাই, তখন তিনি আমাদের বুঝিয়ে দেন যে এই অসুখটা কোথা থেকে এসেছে বা এই অসুখটি আসলে কি। আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের এই যে অনুষ্ঠান আমরা প্রত্যেক দিন সন্ধে 6:25 নিয়ে আসি, আপনাদেরকে যাতে একটু ভালো রাখতে পারি। ডাক্তারবাবু চেম্বারের ভিড় ফেলে আপনাদের টানে আপনাদের সঙ্গে সরাসরি কথোপকথনের জন্য বিভিন্ন রকমের রোগ নিয়ে ডাক্তারবাবু আলাপ আলোচনা করেন, যাতে আপনারা একটু ঠিকঠাকভাবে জীবন যাত্রাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, যাতে আপনারা ওই বারবার যেটা বলি সজাগ হন, সচেতন হন এবং অবশ্যই ভরসা রাখেন ভারতের সবচেয়ে প্রাচীন চিকিৎসা পদ্ধতি অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির উপরে। আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে। কিডনির সমস্যা, কিডনির অসুখ, কত রকমের কিডনির অসুখ হতে পারে, কেন হয়, কিভাবে কিডনি রোগাক্রান্ত হয়, কিডনির অসুখ হলে কি কি উপসর্গ দেখা দিতে পারে, বা আয়ুর্বেদ চিকিৎসায় কি করে এই কিডনির অসুখ থেকে আমরা মুক্তি পেতে পারি, এই সম্পর্কে ডক্টর প্রমোদ শর্মা আজকে বিস্তারিত আলোচনা করবেন। এবং সেই সঙ্গে তো অবশ্যই রয়েছেন আপনারা আপনাদের ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলার জন্য চলে আসুন। আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকে চিকিৎসা শাস্ত্রের, আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের এই অনুষ্ঠানে স্বাগত জানাই বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। আপনি বলছিলেন যে আজকে আলোচনা করা হবে কিডনির সমস্যা নিয়ে, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে। এই যে কিডনির অসুখ কখন হয়, কি কারণে হয় কিডনির অসুখ? দেখুন, ক্রনিক কিডনি ডিজিজ মানে আপনার কিডনি ডিজিজটাকে অনেকদিন আপনি ফেলে রাখার পর ক্রনিক হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। তার জন্য যেটা আপনারা মডার্ন ট্রিটমেন্টের মধ্যে একটাই জিনিস জানেন যে কিডনির সমস্যা হয়ে গেলে আর আমাদের ডায়ালিসিস করতে হবে। আগে বলে দিই, কিডনি প্রবলেমটা তো এটা না যে একদিনের মধ্যেই এতটা প্রবলেম হয়ে গেল যে ডায়ালিসিস করতে হলো। কিডনির সমস্যাটাতেই আর ডায়ালিসিস করলেই কি এটা পুরোপুরি ট্রিটমেন্ট, এটা আপনারা কি ভাবছেন, বা আজকে এই নিয়ে পুরো বিস্তারভাবে আমি আপনার সাথে আলোচনা করব। দেখুন, কিডনি হচ্ছে একটা ছাঁকুনি, যেরকম আপনি দেখুন একটা চা ছাঁকুনি হয়, জল ছাঁকুনি হয়, সেরকম কিডনি আমাদের যেই শরীরে অর্গান, সেটা হচ্ছে একটা ছাঁকুনি। যে কোনো লিকুইড জাতীয় জিনিস, আমরা জল খাই, দুধ খাই, চা খাই, যে কোনো লিকুইড জাতীয় জিনিস খাই, সেটা আপনাদের কিডনি যেটা আছে ফিল্টারেশন করে। ফিল্টারেশন করার পর ওটা আমাদেরকে দিয়ে দেয় ইউরিনারি ব্ল্যাডারে, ওটা ইউরেথ্রা মাধ্যমে ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে ওটা বেরিয়ে যায়। তো এই যা প্রবলেম, কিডনি যখনই অসুস্থ হয় এটা হবার কারণ আছে। যদি ওই যে ছাঁকুনি, যেই ফুটোগুলো রয়েছে, এই ফুটোগুলো ধীরে ধীরে ব্লক হয়ে যায়। এই ব্লক হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, জলটা নিচে পাস হচ্ছে না, উপরের দিকে থেকে যায়। তার জন্য কি হয়, শরীরের ভিতরে জল জমে যায়। দেখবেন অনেকজনের পেটে জল জমে যায়, পায়ে পাতা ফুলে যায়, হাত পা ফুলে যায়, মুখ ফুলে যায়। তা ওর শরীরে জলটা ঠিক মতন পাস হচ্ছে না। এখানে যদি আপনি বলেন ডায়ালিসিস কি করে, ওই যে জলটাতে বাল করে দেয়, কিন্তু আবার কি হয়, আবার বলে ওই 3 দিন পরে আবার বাল করতে হবে। কিন্তু এটা তো ট্রিটমেন্ট না, এই ফুটোগুলোতে তো আপনাকে ভালো করতে হবে।
তো আমাদের যেই সব মেডিসিন আছে সেটা ওই ফুটোটাকে ছিদ্রটাতে আবার তৈরি করার জন্য ওষুধ দেওয়া হয়, ওই ওষুধ দিয়ে আবার ওই প্রবলেমটা সলভ হয়ে যায়। যারা বলে আমার কিডনি ডায়ালিসিস চলছে বা ডাক্তার আমাদের বলে দিয়েছে করাতে হবে, তারা কিন্তু একবার যদি ওটা ভালো সঠিকভাবে ট্রিটমেন্ট করে তাহলে কিন্তু এটা উইথাউট ডায়ালিসিস শুধু মেডিসিন দিয়ে এটা ট্রিটমেন্ট রয়েছে। এইবার যে আসি এই হলে কি কি রিপোর্ট আছে, অনেকবার আমরা ভাবি যে কিডনি সমস্যা হলে শুধু ইউরিয়া আর ক্রেটিনাইন এটা বেড়ে গেলেই মানে আপনার কিডনি সমস্যা না। দেখুন কিডনি উপরে একটা ব্লাড রিপোর্ট যখন আপনারা এই লিভার ফাংশনের মধ্যে শুধু এসজিওটি বা এসজিপিটি তো করেন না, আপনারা কি করেন লিভার ফাংশন টেস্ট, ওখানে বিলিরুবিন, জিজিটি, এসজিওটি, এসজিপিটি, অ্যালবুমিন, প্রোটিন সবকিছু চলে আসে। এইরকমই কেএফটি কিডনি ফাংশন টেস্ট, এটা করলে আপনি ইউরিয়া, ক্রেটিনাইন, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফরাস আর ইউরিন রুটিন এক্সামিনেশনও ওর সব মধ্যে পড়ে। তো দেখুন শুধু যে ক্রেটিনাইন বাড়লেই আপনার কিডনি নষ্ট হবে তা না, যদি অনেক দিন ধরে আপনারা ইউরিক অ্যাসিড থেকে ভুগছেন, অনেক দিন ধরে আপনার ক্যালসিয়াম ওষুধ খেয়ে যাচ্ছেন বা মনে হচ্ছে ডিফেন্সিস অফ ক্যালসিয়াম, তাহলেও কিন্তু আপনার এখানে কিডনি সমস্যা হতে পারে। তো এটা টোটালি কিডনি উপরেই সবকিছু পড়েছে, ক্যালসিয়াম বলুন, ইউরিক অ্যাসিড বলুন, ইউরিয়া বলুন, ক্রেটিনাইন বলুন, ফসফরাস বলুন, সোডিয়াম। আমাদের শরীরের মধ্যে অনেকবার দেখবেন সোডিয়াম ফ্লাকচুয়েশন করে, ফসফেট ফ্লাকচুয়েশন করে, ক্লোরাইড ফ্লাকচুয়েশন করে। তো এই ধরনের যদি সবসময় ফ্লাকচুয়েশন হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের কিডনি একটা সময় খুব খারাপ অবস্থায় চলে যেতে পারে। কিডনি ডিজিজ কেন হয়, কি কি থেকে কিডনি ডিজিজ হয়? দেখুন কিডনি ডিজিজ হবার বিশেষ অনেক কিছু কারণ আছে। অনেকজনই ভাবে যে আমি তো কোনোদিনই কোনো অ্যালকোহল জাতীয় জিনিস কনজিউম করতাম না, তাহলে কিন্তু আমার কিডনি ডিজিজ হলো কেন? তো শুধু অ্যালকোহল জাতীয় জিনিস নেই, ছোট ছোট জিনিস আপনাকে তো বলছি। এই যে ধরুন আপনার ইউরিনটা মনে হবে আসবে কিন্তু আপনি আর যাচ্ছেন না, আপনি ধরে রেখেছেন না একটা মিটিংয়ে বসে আছি, এই মিটিংয়ে উঠে যাওয়া যাবে না, অনেক দিন ধরে অনেক দেরি ধরে ওই ইউরিনটাতে আপনি চেপে রেখেছেন। ঠিক মতন যেরকম আপনাদের শরীরে অ্যালকালাইন দরকার, যেরকম শরীর জল চাইছে সেরকম শরীরে জল আপনি দিলেন না। তো এইসব অনেকগুলো কারণ আছে, মানে শর্ট ফর্ম যদি বলি, ইউরিনারি যদি বিশেষ কিছু সমস্যা হয়ে থাকে, অনেকজন কি হচ্ছে ইউরিনে বার্নিং সেন্সেশন হচ্ছে, কন্টিনিউয়াসলি পেচ্ছাপে একটা জ্বালা যন্ত্রণা, পেচ্ছাপ করার সময় একটা ব্যথা, কিন্তু এই জায়গাটা ও ভাবছে দি আমি কিছু ওষুধ খেয়ে নেবো, বা ডাক্তার প্রোগ্রামে শুনেছি আমি ওই পাথরকুচি পাতা হেলে ইউরিনটা ভালো হয়, কিন্তু শুধু এটা করলেই কন্ট্রোল না, ওখানে একটা ভালো পরামর্শ দরকার রয়েছে। হ্যাঁ ডাক্তার বাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন? হ্যাঁ হ্যালো, আমি দেবাঞ্জন ব্যানার্জি বলছি বিরালা থেকে। বেশ, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার মায়ের সম্পর্কে জানবো। ও, মায়ের বয়স কত? 46। কি সমস্যা মায়ের? মায়ের বুড়ো আঙুলের পাশের আঙুলটায়, পায়ের না হাতের? পায়ের বুড়ো আঙুলের পাশের আঙুলটা। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড যন্ত্রণা মানে হচ্ছে। তো ডাক্তারের সঙ্গে মানে কনসাল্ট করা হয়েছিল, বলছে ইউরিক অ্যাসিডের মানে সমস্যা আছে। তো এটা কি এখানে কোনো মানে ট্রিটমেন্ট রয়েছে? তুমি কি ইউরিক অ্যাসিডের টেস্ট করিয়েছো মায়ের? না না, আমরা কোনো টেস্ট এখনো মানে করাইনি। ঠিক আছে, ভালো হয়েছে করাওনি। কেন শুধু ইউরিক অ্যাসিডই না, এখানে তোমার দুটো সমস্যা হতে পারে। একটা সত্যি ইউরিক অ্যাসিডের জন্য এটা হয়, আর একটা হয় যেটা বলা হয় আমবাত। মায়ের কোনো পেটে সমস্যা আছে, গ্যাস, অম্বল, আমাশা, বা ওনার ইয়ে ল্যাট্রিন ক্লিয়ার হয় না, এই ধরনের সমস্যাগুলো রয়েছে, তাহলে কিন্তু দেখো এখানে দুটো প্রবলেম হতে পারে। একটা তো ইউরিক অ্যাসিড হতেই পারে, আর কিন্তু তার সাথে সাথে এটাও হতে পারে যে তোমার মায়ের আমবাত হয়েছে। তো দেখো তুমি মাকে একবার নিয়ে আসতে পারো আমাদের বেহালে, যেহেতু বাড়ি তোমার, বলবো আমাদের একটা ইকবালপুরে চেম্বার রয়েছে আর একটা রয়েছে সাউথ সিটি মলে অপোজিটে যাদবপুরে। তো যেখানেই আপনার সুবিধা হয় ওখানে আপনি নিয়ে আসুন। আর এতটা বলে দিচ্ছি, ইউরিক অ্যাসিড যদি হয় তাহলে কিন্তু আপনি যেই মডার্ন ট্রিটমেন্টে যাবেন দেখবেন ওখানে একটা ওষুধ ধরিয়ে দেবে আর বলবে সারা জীবন এটা খেয়ে যাবে, এটা খেয়েই যেতে হবে, ইউরিক অ্যাসিড আর ভালো হয় না। কিন্তু আমি এখানে গ্যারেন্টেড বলতে পারি, যার যদি ইউরিক অ্যাসিড বাড়া থাকে
বা আমবাত হয়ে থাকে, দুটো ক্ষেত্রেই সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট আছে। কিছুদিন একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করার পর তারপরে ওর আর কোনো ট্রিটমেন্ট লাগবে না, শুধু ওষুধ যতদিন ওই টাইম বাউন্ডটা দেবো সেই টাইম বাউন্ডের মধ্যে ওষুধ খাওয়ার পর কোনো ওষুধ খেতে হবে না, ও পুরোপুরি ভালো হয়ে যাবে। কেমন? দুটোর মধ্যে কোনটা মানে সেটা কিভাবে বুঝতে কিভাবে পারবো? সেটা দেখো একবার নিয়ে আসতে হবে। কিছু কিছু সিমটমস আছে, সেই যেরকম তুমি যেটা আজকে সিমটমস বললো ওনার পেটের দিকে সমস্যা হয়, তাহলে কিন্তু এটা আমবাত হতে পারে। এবার ইউরিক অ্যাসিডের জন্য বার্নিং সেন্সেশন আছে, ঠিক আছে, পায়ে সবসময় জ্বালা করে, পেচ্ছাবে সবসময় জ্বালা করে, ইউরিন হতে কষ্ট হয়, তাহলে কিন্তু এটা ইউরিক অ্যাসিডের সমস্যা হতে পারে। তো দেখো ওটা একটু বিস্তারভাবে আলোচনা আছে, তো সেটা কিন্তু চেম্বার পর্যন্ত আসতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। ধন্যবাদ তোমাকেও। হ্যাঁ, যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মার চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, ফোন করে নিন। স্ক্রলে যে নাম্বার দুটি যাচ্ছে অর্থাৎ হেল্পলাইন নাম্বার দুটিতে 9903595252 এবং 9903795252, এটি হচ্ছে হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বার। ডাক্তারবাবুর বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। কলকাতাতে রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, যেখানে কিন্তু পঞ্চকর্মা থেরাপি করানো হয়। এছাড়াও রয়েছে হাতিবাগান, ইকবালপুর। হাওড়াতে রয়েছে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামনগাছি, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হলদিয়া, মেছেদা, খড়গপুর, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলা। ডাক্তারবাবু বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গাতে মেডিকেল ক্যাম্প করে থাকেন, যেমন এই 21শে জানুয়ারিতেই রয়েছে মেদিনীপুরের হেরিয়াতে। এছাড়াও কিন্তু ডাক্তারবাবু বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্প করে থাকেন। আপনারা যদি এই মেডিকেল ক্যাম্পে যোগ দিতে চান সেক্ষেত্রে কিন্তু বুকিং করাতে হবে। বুকিং এর নাম্বার সেই নাম্বারটাই, অর্থাৎ চেম্বার বুকিং এর যে নাম্বার 9903595252 এবং 9903795252। প্রতিবারই বলা হয়, ডাক্তারবাবু একটু আগেই বললেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে রোগটা আর থাকবে না, অর্থাৎ রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, টাইম বাউন্ড ট্রিটমেন্ট। আপনি আপনার রোগ নিয়ে চেষ্টা করবেন প্রিভিয়াস রিপোর্টসগুলো সঙ্গে করে নিয়ে আসতে, এবং ডাক্তারবাবু এখানে আবার পরীক্ষা করাবেন, তিনি ট্রিটমেন্ট করবেন এবং একটা সময়ের পরে, ট্রিটমেন্টের একটা নির্দিষ্ট সময়ের পরে আবার উনি পরীক্ষা করবেন। দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারবেন দুটো রিপোর্টের, অর্থাৎ আগের রিপোর্ট আর চিকিৎসা হয়ে যাওয়ার পরের রিপোর্টের কতখানি তফাৎ। এই কারণেই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর বলা হয় যে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট, অর্থাৎ উনি ডক্টর প্রমোদ শর্মা 100% কনফিডেন্সের সঙ্গে বলে দেন কিন্তু এই সময়ের পরে আপনার রোগটি আর থাকবে না। হ্যাঁ, ডাক্তারবাবু একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? আমার নাম রুমা মণ্ডল। রুমা মণ্ডল, আপনি কোথা থেকে বলছেন? ইছাপুর থেকে। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? আমার হাজবেন্ড সম্বন্ধে। আচ্ছা, হাজবেন্ডের বয়স কত? 82 প্লাস। কি সমস্যা বলুন? ওনার প্রেশারটা করছে, মানে তলার দিকে যেটা 80 থাকার কথা, 60তে নেমে গেছিল। আচ্ছা, এখন আপাতত 75 কিন্তু উপরেরটা 100 হয়ে গেছে। আচ্ছা, এটা হয়েছে। আর এমনি ঘাড়ে খুব ব্যথা, মানে ঘাড়ে ব্যথা আছে, আর একটু রোদ্রে গেলে মাথা ঝিমঝিম করছে, আর পায়ে মানে লেগ ক্র্যাম্প হচ্ছে আর কি, পায়ে ব্যথা হচ্ছে, ক্র্যাম্প হচ্ছে প্রায় আর কি, প্রায়। এইটা কি করব, মানে কেন হচ্ছে? কিছু ওষুধ আছে আপনাদের? দেখুন, অবশ্যই ওষুধ আছে। ওনার কোনো ট্রিটমেন্ট এখন চলছে? সুগার, প্রেশার, থাইরয়েড কিছু আছে ওনার? প্রেশারটা না, প্রেশার হাই এর জন্য কোনোদিন ওষুধ খেতেন উনি? এখনো খাচ্ছেন? কিন্তু দেখুন ওনার যা সমস্যা, ওনার সিস্টোলিক, দেখুন প্রেশার সবসময় দুটো হয়, একটা হয় ডায়াস্টোলিক, একটা হচ্ছে সিস্টোলিক। তো এই যে সিস্টোলিক ডিসফাংশনের জন্য দেখবেন ওনার এখন না শ্বাসকষ্ট জিনিসটাও চলে আসছে। আপনি ফিল করবেন যখনই উনি কিছু কথা বলছেন বা খাবার খাচ্ছেন বা আপনি সিঁড়ি উঠছেন নামছেন, একটা হাঁপানি ভাবটা আসছে। ওনার কি এটা হচ্ছে? সবসময় একটা ব্রিথিং ডিফিকাল্টি সেই রকম কিছু ফিল হচ্ছে না? আর ওনার কোনো পা ঝিনঝিন বা অবশগুলো হচ্ছে?
হ্যাঁ ক্র্যাম্পটা তো আমি বললাম, ঝিনঝিন অবশ্য হচ্ছে না, আর পাটা ফুলা নেই তো? না পা ফুলে। আচ্ছা ঠিক আছে, ওনার দেখো যদি পুরোপুরি ট্রিটমেন্ট করতে চান আমাদের কাছে টোটালি ট্রিটমেন্ট রয়েছে। আর আপনার পেশেন্টের অবস্থা অতটা বেশি খারাপ না, মানে যেইভাবে আপনি বললেন যে প্রেশার কমে যাচ্ছে আর পাগুলো ক্র্যাম্প হচ্ছে, এটা ডিহাইড্রেশন জন্য হয়, কিন্তু এটা হতে হতে একটা কিডনি উপরেও চাপ পড়ে। কিন্তু আপাতত যেই সিমটমসগুলো আপনি বললেন তাহলে কিন্তু কিডনি উপরে চাপটা পড়েনি এখনো, কিন্তু যেই তো আপনার প্রেশারটা কমে যাচ্ছে, এখানে আপনাকে সঠিকভাবে একটা ডায়াগনোসিস করা দরকার আছে, সঠিকভাবে আপনাকে মেডিসিনগুলো আবার একটা ডোজটা চেঞ্জ করতে হবে, কেন ওই ডোজই যদি মেডিসিন খান প্রেশারটা যদি একবারে কমে যাবে, ফল হয়ে যাবে, ওই সময় কিন্তু আপনি ওই পেশেন্টটাকে আপনি ধরে রাখতে পারবেন না। কেন কি দেখুন সুগার কিন্তু কমে যাওয়ার পরও তো প্রেশারটা পুরোপুরি নর্মালে আসছে না, তো সেটাই তো বলছি আপনার প্রেশারটা মোটামুটি ওনার যা আছে 110 মিনিমাম 70, এই জিনিসটা আসতে হবে। কেন যদি এটা না আসে, দেখুন আপনাকে আমি বলে দিচ্ছি সুগার এবং প্রেশার এই দুটো এমনি একটা রোগ, কন্ট্রোল আছে ভালো, একটু হাই আছে সমস্যা নেই, কিন্তু ফল হয়ে যাওয়া আরো সব থেকে বেশি কঠিন সমস্যা। তো আপনি একটা জলদি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আসুন, আর আপনার এই সমস্যাটাতে পুরোপুরি সমাধান পেয়ে যাবেন। টোটালি একমাত্র যদি বলে শুধুমাত্র আয়ুর্বেদের মধ্যে, কেন অন্য প্যাথির মধ্যে শুধু আপনাদের এই চেঞ্জ করো ওই চেঞ্জ করো, সারা জীবন মেডিসিন শুধু চেঞ্জ করে, কিন্তু মেডিসিনটা খাইয়েই যেতে হবে, আপনার প্রবলেমটা সলভ হবে না। আর আপাতত দুটো জিনিস বলে দিচ্ছি, ওটা আপনার সবসময় করবেন ওনাকে, একটা তো করবেন ওনাকে রোজ দুটো করে আপনি বেলপাতার রস দেবেন, বেলপাতা খাওয়াবেন না, শুধু রসটাতে খাওয়াবেন, আর পাতি লেবু দিয়ে সামান্য একটু বিট লবণ দিয়ে একটু জল খেতে বলবেন মিনিমাম 2 গ্লাস। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে যোগাযোগ করবেন, বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252, আর যে কোনো রোগ বা রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9831368397। হ্যাঁ ডাক্তারবাবু, এই যে এখন যে ভদ্রমহিলা ফোন করলেন উনি বললেন ওনার হাজবেন্ড 82 বা যাই হোক, কিন্তু ওনার হাজবেন্ডের লেগ ক্র্যাম্প হচ্ছে। আচ্ছা, যারা কিডনি পেশেন্ট, যারা বিশেষ করে যাদের ডায়ালিসিস চলে, তাদেরও কি লেগ ক্র্যাম্প হতে পারে? একদম হয়। কেন কি দেখুন ওদের শরীরের মধ্যে জলটা ওইভাবে অ্যাবজর্ব করে না, যেহেতু জলটা অ্যাবজর্ব করবে না তাহলে আমাদের বডি ডিহাইড্রেট হবে, আর যখনই বডি ডিহাইড্রেট হবে ওই সময় দেখুন ক্র্যাম্প আসে। দেখবেন বেশিরভাগ যারা খেলা করে, দেখবেন আপনি ক্রিকেট যদি দেখেন, আপনি ফুটবল দেখেন, তাহলে দেখবেন মাঝে মাঝে ওই যারা প্লেয়ার্স আছে তাদের কিন্তু একটা ক্র্যাম্প পড়ে যায়, তারপরে ওটা একটা মেডিকেল সব আসে আর ওদেরকে একটু জল দিয়ে দেয়, ওই সব অ্যালকালাইন জলগুলো থাকে, ওই জল দেওয়ার পর ওই ক্র্যাম্পগুলো আস্তে আস্তে আবার ধীরে হয়ে যায়, মানে ঠিক হয়ে যায়। তো এই যে ডাইহাইড্রেশন, মানে আমাদের শরীরের মধ্যে এই যে জলটা আমরা খাচ্ছি, এই শরীর জল নিচ্ছে না, হয়তো রিজেক্ট করে দিচ্ছে, বা কোনো কারণে আমরা জল কম খাচ্ছি, তাহলে কিন্তু এই ক্র্যাম্প গুলো আসে। আর ক্র্যাম্প হতে হতে কিন্তু যদি পা ফুলতে স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু এখানে আপনার মানে বুঝে নিতে হবে যে এটা আপনার কিডনির সমস্যা অলরেডি চলে এসছে। হ্যাঁ, ধরুন ডাক্তারবাবু যে লেগ ক্র্যাম্প হলো না, কিন্তু অনেকের দেখা যায় যে ঘুম থেকে উঠলে বা পা ঝুলিয়ে বসলে পা ফুলে যায়। বিশেষ করে ঘুম থেকে ওঠার পরে পা একদম পুরো একদম মানে একটা কোনো রোগের মতন ফুলে যায়। এটার সাথে কি কিডনির সম্পর্ক আছে? না, এটার জন্য কিডনির সম্পর্ক নেই। অনেকবার দেখবেন আপনি যখন বিছানায় উঠছেন আপনার পা ফুলে গেছে, বা আপনি যখন জার্নি করছেন আপনার পা ফুলে গেছে, আর তারপরে এমনি সময় আপনার ঠিক থাকছে। তো এখানে আপনার সমস্যা হচ্ছে সাইটিকা নার্ভে, আপনার কোমরে কোনো যন্ত্রণা আছে বা হাঁটুর কোনো ব্যথা আছে, যেটা আর্থারাইটিস, বাতে উপরে যেটা থাকে, তাহলে কিন্তু দেখবেন যখনই ওরা পাটা ঝুলিয়ে থাকে বা যখনই ওরা রেস্ট মোডে থাকে, রেস্ট মোড হওয়ার জন্য ওরা পা নিচনে, যেটা মানে যাতে দেখবেন ক্যান্ট্রোনাল স্পার আছে, পায়ে হাড় বেড়ে যায় নিচনে পায়ে, ওরাও যখন রেস্ট মোডে থাকবে তাহলে কিন্তু ওনার পাটা ফুলে যাবে, কিন্তু পাটা যখনই উপরে তুলে বসবে তাহলে কিন্তু পাটা ফুলবে না, তাহলে কিন্তু এটা আর্থারাইটিসের সমস্যাগুলো হচ্ছে। আচ্ছা, তার মানে পা ফোলার সাথে কিডনির কোনো সম্পর্ক নেই? নেই, সম্পর্ক আছে, মানে তার হচ্ছে সিমটমস। দেখুন সব পা ফুলছে, সব সময় ফোলা আছে,
তাহলে কিন্তু কিডনির সমস্যা। আর সকালে উঠে ফুলছে কিন্তু বিকালে আবার ঠিক হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা আলসারাইটিস সমস্যা। হ্যাঁ, আর ডাক্তারবাবু এই যে কিডনি মানে একটা ছাঁকনির মতন কাজ করছে, জল খাওয়া বা ডিহাইড্রেশনের সাথে, বিশেষ করে জলের সাথে কিডনিটা জড়িয়ে রয়েছে। এই যাদের কিডনির রোগ রয়েছে তাদের জল কিরকম খাওয়া উচিত, বা যাদের কিডনির রোগ এখনো হয়নি তাদের ক্ষেত্রে জলের কি ভূমিকা, কতটা কি খাওয়া উচিত? দেখুন, জলে ভূমিকা আছে এবং জল খাওয়ার পরে জলে খাওয়ার টাইমটাও আছে। যেরকম আমরা একটা সাধারণ মানুষের জন্য অ্যাপ্রক্স বলি 3 to 4 লিটার আপনি জল খাবেন, কিন্তু সেটাও যেন না হয় যেটা আপনি হয়তো সকালে উঠে একবারে 1 লিটার জল খেয়ে নিচ্ছেন, দুপুরে 2 লিটার খেয়ে নিচ্ছেন, রাত্রে 1 লিটার খাচ্ছেন, এটা না। মানে বারে বারে ওই 3-4 লিটার যেটা জল খাবেন তাকে ভাত বলতে হবে, প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা অন্তরে আমাদের জল খেতে হবে। তারপরে যাদের কিডনির সমস্যা হয়ে গেছে সেটা ভ্যারি করে কতটা ক্রিয়েটিনাইন লেভেল বাড়া আছে। যেরকম যদি পুরো অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে, সপ্তাহে 3 দিন করে ডায়ালিসিস চলছে, আর ক্রিয়েটিনাইন লেভেল 7, 8, 9 এরকম কিছু হয়ে গেছে, তাহলে ওইখানে আমরা বলি শুধুমাত্র 600 ml জল, শুধুমাত্র 600 ml জল খেতে হবে। হ্যাঁ, যদি রেঞ্জ আছে 3, ক্রিয়েটিনাইন বেড়ে যাচ্ছে 2, 3, 4 এই রেঞ্জে যদি রয়েছে, তাহলে ওখানে আমরা বলি 1.5 লিটার জল খেতে। আর যেখানে আমরা বলি যে না কিডনি স্টেজটাতে জাস্ট ক্রিয়েটিনাইন লেভেলটা জাস্ট একটু বেড়েছে, তাদের কিন্তু আমরা বলি 2 লিটার। তো ওটা ভ্যারি করে পেশেন্ট, যেরকম পেশেন্টের রিপোর্ট হয় সেই রিপোর্ট বেসড অনুযায়ী আমরা তাকে টোটালি ডায়েটটাই আমরা দিয়ে দিই, যে কিভাবে ওনার খাবার খেতে হবে, কিভাবে উনি জল খেতে পারবেন, আর কোন কোন সময়ের মধ্যেই ওনাকে জল দিতে হবে। কারণ যদি কিডনির সমস্যার মধ্যে আমরা একটু রাত্রে দিতে জলটা একটু খেতে অ্যাভয়েড করি। তো এই জন্য টোটালি আমরা মানে আমাদের যখনই আপনারা পেশেন্ট হয়ে আসবেন, টোটালি আপনি ডায়েট চার্টের সাথে সব কিছু পেয়ে যাবেন যে কিভাবে ওনাকে লাইফ স্টাইলটাতে মেনটেন করে রাখতে হবে। এবং আপনি ডাক্তারবাবু শুরুতেই একটা কথা বললেন যে অ্যালকোহল খাওয়ার সঙ্গে, অ্যালকোহল সেবনের সঙ্গে কিডনির কোনো সম্পর্ক নেই। না, এটা বলবো না যে অ্যালকোহল খেলে কিডনির সম্পর্ক হবে না, এটা বলা ভুল হয়ে যাবে। কিন্তু এটা না, যাদের কিডনির সমস্যা হয়েছে ওরা সবাই অ্যালকোহল কনজাম ছিল, এটা বলা ভুল হয়ে যাবে। কেন কি দেখুন, অ্যালকোহলের মধ্যে অনেকগুলো এরকম পার্টিকেলস আছে, আপনি যখন অ্যালকোহল একটা ছাঁকুনিতে নেবেন দেখবেন অ্যালকোহলটা অ্যালকালাইন হচ্ছে খুব ধীরে ধীরে, মানে নিচনে পড়ছে খুব ধীরে ধীরে। তো এই কারণের জন্য যারা অ্যালকোহল কনজাম যারা করে তাদের কিন্তু কিডনি নষ্ট হওয়ার চান্সটা বেশি থাকে। কিন্তু অনেকটা মহিলা আছে তাদেরও কিডনি আসলে প্রবলেম রয়েছে, বা অনেকটা অল্প বয়সে ছেলে আছে, অনেক পুরুষরা আছে তাদের কিন্তু কিডনির সমস্যা হয়, কোনোদিনই ওরা অ্যালকোহল নিত না। তো অ্যালকোহল খেলেই যা হবে সেটা বলবো না, কিন্তু খেলে আর হবে না সেটাও কিন্তু ভুল হবে। ডাক্তারবাবু কন্ট্রোল রুম ইশারা করে দিয়েছে হাতে আর একদমই সময় নেই, কাজেই যাওয়ার আগে ঘরোয়া উপচারে আয়ুর্বেদিক পদ্ধতিতে আমরা যাতে একটু অ্যালার্ট হতে পারি, কিডনি ডিজিজ যাতে না হয় সেটা একটু বলুন। দেখুন, আমি বলবো যদি আপনার ইউরিনের মধ্যে কোনো রকম প্রবলেমগুলো আসছে, অতি অবশ্যই একটা ডক্টর পরামর্শ নিন। ওখানে বাড়ি বসে আলোচনা করা বা টাইম ওয়েস্ট করা দরকার নেই। আর এমনি একটা যেটা আমি সবসময় একটা ঘরোয়া ট্রিটমেন্টটা বলে থাকি, কিডনি উপরে কোনো ঘরোয়া ট্রিটমেন্টটা বলা ভালো নেই, কিন্তু আপনাদের তাও আমি বলে রাখি, আপনার আজকে ডায়ালিসিস চলছে, যে কোনো মেডিসিনই চলছে, তাদের সাথে আপনার গোখরু বলে একটা ফল হয়, সেই ফলটাকে নিয়ে গুঁড়ো করে রোজ 1 চামচ করে ওই জলে ভিজিয়ে সেই জলটাকে খান, ওখান দিয়ে আপনি অনেকটাই মানে কন্ট্রোল পাবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রমোদ শর্মা আপনাকে। যারা মনে করছেন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন 9903595252 এবং 9903795252 এই দুটি নাম্বারে। ডাক্তারবাবুর কলকাতায় চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামনগাছি, উত্তরপাড়া, এছাড়াও আউট স্টেশন চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে। ডাক্তারবাবু মেডিকেল ক্যাম্প করেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, সেই সম্পর্কেও বিশদে জানার জন্য আপনারা ওই দুটি হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামীকাল ঠিক সন্ধ্যে 6টা বেজে 25 মিনিটে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি, নমস্কার।